প্রিয় পরীক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল উই লাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আশফাকুর রহমান। ইতিপূর্বে আমি দুটো ভিডিও লেকচারের মধ্যে এমসিকিউ নিয়ে আলাপ করেছিলাম। আজকে আমি এসএকিউ নিয়ে আলাপ করব। ফার্স্ট প্রফ এমবিবিএস এক্সাম মে 2020 অ্যানাটমি এর এসএকিউ সংক্রান্ত আলোচনা। এসএকিউ নিয়ে আজকে কিছু টিপস দিব। আমরা জানি যে এসএকিউতে দুটো পেপার আছে, পেপার 1, পেপার 2, এবং প্রত্যেক পেপারের মাঝে আবার দুটো গ্রুপ আছে, গ্রুপ এ, গ্রুপ বি। গ্রুপ এর জন্য আমাকে একটা খাতা থাকবে, গ্রুপ বির জন্য আলাদা খাতা। এর উত্তরগুলো এতেই লিখতে হবে, বির উত্তর বিতেই লিখতে হবে। প্রতিটা গ্রুপের মাঝে আছে 60টা প্রশ্ন থাকে, সেই 60টা প্রশ্ন থেকে আমাকে 5টা প্রশ্ন উত্তর দিতে হবে। সুতরাং প্রশ্নটা আমি হাতে পেয়ে প্রথমে এক নজরে চোখ বুলিয়ে নিব কোন প্রশ্নগুলো সবচেয়ে আমি ভালো পারি। সবচেয়ে ভালো পারা প্রশ্নগুলো একটু টিক দিয়ে রাখবো যে এগুলো আমাকে লিখতে হবে। আর একটা বিষয় হচ্ছে আমাকে টাইম ম্যানেজমেন্টের বিষয়টা মাথায় রাখতে হবে। আমাকে যদি 5টা প্রশ্নের উত্তর দিতে হয়, 5টা না, ইনফ্যাক্ট 10টা প্রশ্নের উত্তর দিতে হবে এ গ্রুপ বি গ্রুপ মিলে, সময় হচ্ছে আমার জন্য 160 মিনিট। তার মানে এক একটা প্রশ্নের জন্য 16 মিনিটের বেশি সময় আমি দিতে পারবো না। আমার হাতে ঘড়ি থাকবে, সেই ঘড়িতে টাইম ঠিক করা থাকবে যে 16 মিনিটের বেশি আমি কোনো প্রশ্ন লিখতে সময় নিব না। এই 16 মিনিটের মধ্যে আমাকে মাল্টিপল পার্ট ছবি সহকারে শেষ করতে হবে। ছবি যে খুব সুন্দর হওয়া লাগে তা না, কোনোভাবে আমাকে একটা রিপ্রেজেন্টেশন থাকলেই হলো। আর অ্যানাটমির একটা বড় বিষয় হচ্ছে এখানে ছবি থাকতে হবে। ছবি, প্রতিটা প্রশ্নের মাঝে আমরা চেষ্টা করব ছবি দিতে, ছবি, এবং তারপরে লিখব। আমি একটা প্রশ্ন ঠিক করলাম, সেটা লিখতে চাই। প্রথমে আমি এইভাবে লিখে নিব, আনসার টু কোয়েশ্চন নাম্বার আইদার 1 এর এ হতে পারে, বি হতে পারে, যাই হোক, কিন্তু উপরে এইভাবে আমি লিখে নিব, লিখে একটা আন্ডারলাইন করে দিব, আনসার টু কোয়েশ্চন নাম্বার। এই কথাটুকু কিন্তু লিখতে হবে, এবং দরকার পড়লে এটাকে আবার আমি হাইলাইট করে দিতে পারি, হাইলাইট। তাহলে বুঝতে পারবে এক্সামিনার কোন জায়গা থেকে প্রশ্নটা উত্তর লেখা শুরু হলো। হাতের লেখাটা সুন্দর করে, অ্যাকচুয়ালি রিটেন লেখা কিন্তু একটা আর্টের বিষয়, সুন্দর আর্ট থাকতে হবে। খাতা দেখে যাতে মনে হয় যে ঝকঝকে একটা খাতা, পরিষ্কার একটা খাতা, যাতে এক্সামিনারের পড়ার মন চায়, মন ইচ্ছা হয়। এবং এই খাতার মাঝে আমি অবশ্যই বাম দিকে মার্জিন থাকতে হবে। মার্জিন মানে ভাঁজ দিয়ে আমি একটা মার্জিন মেনটেন করব। উপর দিকে একটা মার্জিন থাকবে, উপরে মার্জিন থাকবে, বামে মার্জিন থাকবে। আর তারপরে আমি লিখব। সাধারণত দেখা যায় ফরেনার যারা স্টুডেন্ট, বিশেষভাবে নেপাল বা পাকিস্তানির, মানে কাশ্মীরি স্টুডেন্ট যারা, পাকিস্তান না, নেপাল ওর কাশ্মীরি স্টুডেন্ট, তারা কোনো মার্জিন মেনটেন করে না, এখান থেকে লেখা শুরু করে দেয়, এইভাবে লিখতে থাকে, একদম খাতার বাম দিক থেকে একদম ডান দিক পর্যন্ত লিখতে থাকে। এটা খুবই বিশ্রী দেখায়, তাহলে মার্কিং এর জায়গা কোথায় থাকলো? সুতরাং আমরা অবশ্যই বাম দিকে একটা মার্জিন মেনটেন করব। এই পাশে আমি বাম দিকে মার্জিন মেনটেন করব, এবং মার্জিনের এই দিক থেকে আমি লিখব। ঠিক আছে, এই হবে আমার প্যাটার্ন আনসার লেখার, মার্জিন মেনটেন করব। তারপরে আমার অ্যানাটমিতে আমাকে ছবি দিতে হয়, সো আমরা ছবিটা দিব হচ্ছে, যা লিখবো তার ছবিটা দিব ডান দিকে, এখানে ছবি দিব। ছবির নিচে তার লিজেন্ডটা লিখতে হবে যে কিসের ছবি। ধরি আমি একটা মনে করি আমি গ্রোয়িং লং বোনের ব্লাড সাপ্লাই লিখবো, তাহলে আমি এখানে একটা ছবি আঁকবো গ্রোয়িং লং বোনের, এবং তার নিচে লিখবো ব্লাড সাপ্লাই অফ দি গ্রোয়িং লং বোন। এটাকে বলে লিজেন্ড, এটা আমাকে লিখতেই হবে। ছবির পরিচিতিটা তার নিচে লিখতে হবে। ছবিটা পেন্সিল দিয়ে আঁকা যায়, কলম দিয়ে আঁকা যায়, মার্কার পেন দিয়ে আঁকা যায়, যেভাবেই হোক একটা ছবি থাকতে হবে। আর ছবির ডান দিকে আমরা তার লেভেলিং করব। এইভাবে লেভেলিং ছাড়া কোনো ছবি হয় না, লেভেলিংটা করে নিব। এইবার টেক্সট লিখবো কোন জায়গাতে? টেক্সট লিখবো তার প্যারালালি, এই যে বাম দিকে টেক্সট, মানে টেক্সটের পাশে তার ছবিটা থাকবে। যে ছবি আঁকবো তার লেখার পাশেই ছবিটা দিব, আর নিচে আবার এখানে লেখালেখির কাজ করব যদি শেষ না হয়ে থাকে। তার মানে আমি যেটা বলতে যাচ্ছি যে ছবিটা আঁকতে হবে লেখার পাশাপাশি, লেখার পাশে থাকবে ছবি, রিলেভেন্ট ছবি তার পাশে। অনেকে লেখার কাজটুকু আগে করে থাকে, পরের পৃষ্ঠায় গিয়ে ছবি আঁকে,
তো এক্সামিনার যখন লেখাটুকু পড়ে দেখে ছবি নাই, তখন সে মার্কিং করে বসে। এখন এরপরে উল্টে গিয়ে দেখে যে ছবি দেওয়া আছে, তখন আর সে মার্ক চেঞ্জ করে না বিরক্তি নিয়ে। ঠিক আছে, এই জন্য ছবিটা লেখার পাশেই রাখতে হবে, তাহলে মার্কটা ভালো আসবে। তো এইটা আমরা বুঝলাম। তারপরে মনে করি আমার লেখা এই পৃষ্ঠা এখানে শেষ হয়ে গেছে, তাইলে আমি একটা দাগ দিয়ে নিতে পারি, একটা দাগ দিয়ে শেষ করে দিতে পারি। ঠিক আছে, নিচে একটু জায়গা আছে, আমি এখানে আর কিছুই লিখবো না। অনেকে এইভাবে লিখে যে কোনো প্রশ্ন কোন জায়গা থেকে শুরু হলো, কোন জায়গায় গিয়ে শেষ হলো, সেটা কিছুই বোঝা যায় না। আমাকে কিন্তু তখন এক্সামিনার মিস করে যায়, এই সেভাবে কোনো কোয়েশ্চেন হয়তো লেখা হয়নি। কারণ কোন কোয়েশ্চনটা, একটা কোয়েশ্চন শেষ হয়েছে, তার লেস থেকেই সে অন্য প্রশ্নের উত্তর লেখা শুরু করে দিল। এটা করাই যাবে না। কি দরকার আমার এইটুকুতে লেখার? আমি এই পৃষ্ঠা বাদ দিয়ে দিব, আবার নতুন একটা পৃষ্ঠা থেকে আরেকটা প্রশ্নের উত্তর লেখা শুরু করব। ঠিক আছে, কোনোভাবেই একটা লেস থেকে আরেকটা লিখতে যাব না। এবং যেখানে শেষ সেখানে আমরা এরকম মার্ক করে আলাদা করে দিতে পারি যে এখানে আমার একটা লেখা শেষ হয়ে গেছে। তো এইভাবেই আমরা ইয়ে মানে উত্তরগুলো লিখব। এবার আমি একটা কোয়েশ্চন দেখতে চাই। এটা হচ্ছে নভেম্বরের কোয়েশ্চন, নভেম্বর 2019 পেপার 1 এর কোয়েশ্চন। দেখা যাক, 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্নে বলছে ড্র এন্ড লেবেল আলট্রা স্ট্রাকচার অফ ফ্লুইড মোজাইক মডেল অফ সেল মেমব্রেন। তার মানে সেল মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেলের আলট্রা স্ট্রাকচারের একটা ছবি আঁকতে বলছে। ড্র এন্ড লেবেল মানে ছবি আঁকো এবং লেবেলিং করো, তাহলে আমরা এই ছবিটা এঁকে নিব। এটাই হচ্ছে ফ্লুইড মোজাইক মডেলের ড্র এন্ড লেবেল, এইটা আমাকে এঁকে নিতে হবে। তারপরে বলছে ইনিউমারেট, ইনিউমারেট মানে লেখো। এখানে ডেসক্রিপশনের কোনো বিষয় নাই, একটা একটা করে নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে 1 2 3 4 করে আমাকে লিখতে হবে সেল সারফেস মডিফিকেশন কি কি আছে। আমরা জানি সেল সারফেস মডিফিকেশনের মাঝে পাই অ্যাপিক্যাল সেল সারফেস মডিফিকেশন, তারপরে বেজাল সেল সারফেস মডিফিকেশন, ল্যাটারাল সেল সারফেস মডিফিকেশন। ঠিক আছে, তারপরে অ্যাপিক্যালের মাঝে আবার মোটাইল আছে, নন মোটাইল আছে। মোটাইলের মাঝে সিলিয়া, ফ্লাজেলা। নন মোটাইলের মাঝে আমরা পাই স্টেরিওসিলিয়া এন্ড মাইক্রোভিলাই। তো এই নামগুলো আমরা এইভাবে সিরিয়াল করে লিখে দিব নিউমেরিক্যালি দিয়ে। গিভ দেয়ার এক্সাম্পল, আমি সবগুলো এক্সাম্পল তো দিতে পারবো না, বা দরকারও নাই। আমরা সিলিয়া, ফ্লাজেলা এগুলো কোথায় পাওয়া যায়, পাশাপাশি এক্সাম্পল গুলো লিখতে পারবো। সিলিয়া কোথায় পাওয়া যায়, ফ্লাজেলা কোথায় পাওয়া যায়, মাইক্রোভিলাই কোথায় পাওয়া যায়, স্টেরিওসিলিয়া কোথায় পাওয়া যায়, এটা আমরা লিখতে পারি। দেন বলছে হোয়াট ইজ গ্লাইকোকেলিক্স। গ্লাইকোকেলিক্স জিনিসটা কি? সেল মেমব্রেনের বাইরের দিকে on the outer surface of the cell membrane there is a carbohydrate rich region. এই কার্বোহাইড্রেট রিচ রিজিয়নটার নামই হচ্ছে গ্লাইকোকেলিক্স অর সেল কোট। তো এই যে এটার মার্ক কিন্তু 1 মার্কের, সুতরাং 1 মার্কের জন্য একটা ডেফিনিশনের বাইরে আর কি দিতে হয়, কিছু লাগে না। 1 মার্ক হচ্ছে একটা ডেফিনিশন দিলেই, জিনিসটা কি লিখলেই 1 মার্ক হয়ে যায়। তো আমাকে মার্কের বিষয়টাও খেয়াল রাখতে হবে। 2 নম্বর প্রশ্ন বলছে মেনশন দ্য ক্রাইটেরিয়া অফ এপিথেলিয়াল টিস্যু। ক্রাইটেরিয়া মানে এপিথেলিয়াল টিস্যুর প্রপার্টিজ গুলো। 2 মার্ক মাত্র, সুতরাং 5-6টা প্রপার্টিজ আমরা একটানে লিখে দিতে পারি। ড্র এন্ড লেবেল ডিফারেন্ট টাইপ অফ সিম্পল এপিথেলিয়াম। সিম্পল এপিথেলিয়ামের বিভিন্ন টাইপ, এই যে আমাদের টাইপ গুলো আছে, ড্র করব, লেবেলিং করব। লেবেলিং এর মাঝে আছে যেমন এখানে বেসমেন্ট মেমব্রেনটা দেখাবো, তারপরে নিচে লুজ কানেকটিভ টিস্যু দেখা যাচ্ছে, আর উপরে সেল। সো এইভাবে, আর নিচে নিচে তার লিজেন্ড লিখবো, এটা সিম্পল স্কোয়ামাস, সিম্পল কিউবয়েডাল, সিম্পল কলামনার, সিটোস্ট্রাটিফাইড কলামনার এপিথেলিয়াম, এইভাবে নামগুলো নিচে লিখে দিব, আর এই ছবিটা আঁকবো। হয়ে গেল। উইথ এন্ড দেয়ার গিভ দেয়ার সাইট অফ ডিস্ট্রিবিউশন, এক্সাম্পল লিখতে বলছে, তাহলে আমরা দুইটা তিনটা করে এক্সাম্পল লিখে দিতে পারি। সিম্পল স্কোয়ামাস কোথায় পাওয়া যায়, ব্লাড ভেসেলের লাইনিং এ, অ্যালভিওলাই লাইনিং এ পাওয়া যায়। সিম্পল কিউবয়েডাল কোথায় পাওয়া যায়, ওভারির বাইরে জার্মিনাল এপিথেলিয়ামে, ফলিকুলার সেল অফ দি থাইরয়েড গ্ল্যান্ড, এগুলোতে সিম্পল কিউবয়েডাল পাবো। সিম্পল কলামনার কোথায় পাওয়া যাবে, লাইনিং অফ দি গল ব্লাডার, লাইনিং অফ দি এলিমেন্টারি ট্র্যাক্ট, মোস্ট অফ দি এলিমেন্টারি ট্র্যাক্ট, সেখানে আমরা লিখতে পারি। সিটোস্ট্রাটিফাইড এপিথেলিয়াম কোথায় পাবো, আমরা পাবো কন্ডাক্টিং জোন অফ দি রেসপিরেটরি প্যাসেজ, সেখানে সিটোস্ট্রাটিফাইড এপিথেলিয়াম পাবো। তো এরকম একটা দুটো করে এক্সাম্পল এখানে দিয়ে দিলে হয়ে যাচ্ছে। রাইট ইন ব্রিফ অ্যাবাউট ট্রানজিশনাল এপিথেলিয়াম, খুবই ছোট্ট 1 মার্কের প্রশ্ন বলছে, সুতরাং ট্রানজিশনাল এপিথেলিয়ামের আমাকে
এটা ইন ব্রিফ বলছে, কি লেখা যায় এখানে? 1 মার্কের মাঝে লেখা যায় কি? এটা চাইলে 10 মার্কও লেখা যেতে পারে, কিন্তু এখানে দিয়েছে 1 মার্ক মাত্র। অ্যাকচুয়ালি 1 মার্ক হবে না, এখানে 2 মার্ক হবে, কারণ মার্কে 3 2 5 আর 1 6, আমাদের তো হতে হবে 7 মার্ক। 7 কিন্তু হয় নাই, 3 2 5 আর 1 হয়ে আছে, সো এখানে 2 মার্ক হবে আসলে। রাইট ইন ব্রিফ অ্যাবাউট ট্রানজিশনাল ইপিথেলিয়াম। তাহলে আমরা বলতে পারি ট্রানজিশনাল ইপিথেলিয়াম জিনিসটা কি, ঠিক আছে, এবং ট্রানজিশনাল ইপিথেলিয়ামের ফিচার লিখতে পারি, ফাংশন লিখতে পারি, একটা ছবি দিয়ে দিব, বাস হয়ে গেল। আবার 3 নম্বর প্রশ্নে বলছে ইনিউমারেট দা বোন সেল। বোনের সেল কে কি আছে? আমরা জানি বোন সেল 3টা, একটা হচ্ছে অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, অস্টিওসাইট, শুধু 3টা নাম দিয়ে দিব, হয়ে গেল। ড্রয়িং লেভেল, ইনিউমারেট মানে শুধু নাম দেওয়া, খেয়াল রাখতে হবে, 1 মার্কের, তাহলে শুধু নামই দিতে হবে। এরপরে প্রশ্নে বলছে ড্রয়িং লেভেল ডিফারেন্ট পার্ট অফ গ্রোয়িং লং বোন। এই যে গ্রোয়িং লং বোনের ডিফারেন্ট পার্ট দেখাবো আমরা, উইথ দেয়ার ব্লাড সোর্স অফ আর্টেরিয়াল সাপ্লাই। এপিফাইসিস এর আর্টেরিয়াল সাপ্লাই দেয় এপিফাইসিয়াল আর্টারি, মেটাফাইসিস কে দেয় মেটাফাইসিয়াল আর্টারি, ডায়াফাইসিস কে দিবে পেরিওস্টিয়াল আর্টারি এন্ড নিউট্রিয়েন্ট আর্টারি, বাস হয়ে গেল। এপিফাইসিয়াল প্লেট হচ্ছে হাইলিন কার্টিলেজ, এটা ভাস্কুলার, এর কোনো আর্টারিয়াল সাপ্লাই নাই। এরপরে বলছে give the histological difference between large and medium sized artery. Large artery, medium sized artery, histological difference কি? আমরা হিস্টোলজিতে জানি 3টা লেয়ার থাকে, টিউনিকা ইন্টিমা, টিউনিকা মিডিয়া, টিউনিকা অ্যাডভেন্টিশিয়া, 3টা লেয়ার আছে। এখন কথা হচ্ছে in case of large artery আর মিডিয়াম আর্টারি মানে মাস্কুলার আর্টারি, মাস্কুলার আর্টারি টিউনিকা মিডিয়াটা ঠিক হয়, এটা ঠিক হবে। টিউনিকা মিডিয়া ঠিক, যেখানে স্মুথ মাসল থাকে 40 to 60 লেয়ারে, কিন্তু লার্জ আর্টারিতে টিউনিকা মিডিয়াটা থিন হয়, এখানে থাকে মেইনলি ইলাস্টিক ফাইবার, এখানে এন্ড ভেরি স্মল অ্যামাউন্ট অফ দি স্মুথ মাসল থাকে, এই একটা ডিফারেন্স। তাহলে টিউনিকা মিডিয়াটা ঠিক কার? মিডিয়াম সাইজ আর্টারি টিউনিকা মিডিয়া ঠিক, যার মিডিয়া ঠিক তার অ্যাডভেন্টিশিয়াও ঠিক হয়, ঠিক আছে। আর এর অ্যাডভেন্টিশিয়া হবে থিন, এর মিডিয়াও থিন। তাইলে টিউনিকা ইন্টিমা, এখন আসবে ইন্টিমা, লার্জ আর্টারি টিউনিকা ইন্টিমাটা হবে ঠিক, এটা টিউনিকা ইন্টিমা ঠিক হয়। আর মিডিয়াম সাইজ আর্টারির এই 2 লেয়ার হচ্ছে ঠিক, এটা হচ্ছে থিন, দিস ইজ থিন লেয়ার, ঠিক আছে, এটা হচ্ছে থিক লেয়ার, এটাও থিক লেয়ার। আর মিডিয়া আর একটা বিষয় হচ্ছে এক্সটার্নাল এন্ড ইন্টারনাল ইলাস্টিক লেমিনা, দিস আর প্রমিনেন্ট ইন দা মিডিয়াম আর্টারি এন্ড নট প্রমিনেন্ট ইন দা লার্জ আর্টারি। এই পার্থক্যগুলো দিলে কিন্তু আমার কভার হয়ে যাচ্ছে, 4টা পার্থক্য যদি দেই তাহলে 3 মার্কে কভার হয়ে যাবে। গিভ দা কম্পোজিশন অফ দি নার্ভাস টিস্যু, তো হলো নার্ভাস টিস্যুর কম্পোজিশন দিব আমরা। নার্ভাস টিস্যুতে কি থাকে? নিউরন থাকে, নিউরোগ্লিয়া থাকে, বাস কম্পোজিশন, 2টো সেল থাকে। ড্রয়িং লেভেল, এটা 1 মার্কের, সুতরাং বেশি লেখার নাই। ড্রয়িং লেভেলে মাল্টিপোলার নিউরন, একটা মাল্টিপোলার নিউরনের ছবি ড্রয়িং লেভেল করতে হবে, এই ছবিটা আমরা এঁকে নিব। মাল্টিপোলার নিউরন, নিচে লিখবো মাল্টিপোলার নিউরন, তার পার্টস গুলো আমরা দেখাবো লেবেলিং করে। হোয়াট ইজ ফার্টিলাইজেশন? তাহলে ফার্টিলাইজেশনের একটা ডেফিনিশন দিতে হবে, এটা তো আমরা জানি ফার্টিলাইজেশনের ডেফিনিশন। দেন নর্মাল সাইট উইথ রেজাল্ট, নর্মাল সাইট হচ্ছে অ্যাম্পুলারি রিজিয়ন অফ দি ফ্যালোপিয়ান টিউব, রেজাল্ট আমরা জানি 3টা, একটা হচ্ছে রেস্টোরেশন অফ দি ডিপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম, তারপরে হচ্ছে ডিটারমিনেশন অফ দি ক্রোমোজোমাল সেক্স, ইনিশিয়েশন অফ দি ক্লিভেজ, এই 3টা পয়েন্ট লিখে দিব, বাস রেজাল্ট হয়ে গেল। দেন বলছে নেম দা টাইপস অফ মাসল ইন আওয়ার বডি, আমাদের বডিতে কি কি মাসল আছে নাম লেখো, নাম তো আমরা লিখতে পারি স্কেলিটাল মাসল, কার্ডিয়াক মাসল এন্ড স্মুথ মাসল। তারপরে বলছে ড্রয়িং লেভেল লাইট মাইক্রোস্কোপিক ফিচার, এখানে কিন্তু লিখতে বলে নাই, ড্রয়িং লেভেল করতে বলছে ডিফারেন্ট টাইপ অফ মাসলে, তাহলে আমরা এই ছবিটা দিয়ে দিব, এটাই লাইট মাইক্রোস্কোপিক ফিচার অফ ডিফারেন্ট টাইপ অফ মাসল। 3 টাইপের মাসলের এরকম ছবি আমরা লিখবো, আঁকবো এবং ড্রয়িং লেভেল করব। দেন বলছে ইনিউমারেট at least 6 derivatives of neural crest, নিউরাল ক্রেস্টের at least 6টা ডেরিভেটিভস এর নাম লিখতে বলছে, লিখে দিব, এটা আমরা পারি 6টা ডেরিভেটিভস।
এইবার বলছে এক্সপ্লেইন করতে বলে, অ্যানাটমিক্যালি অর এমব্রায়োলজিক্যালি এক্সপ্লেইন করতে বলছে মাইটোকন্ড্রিয়া ইজ দ্য পাওয়ার হাউস অফ দি সেল। তো এইটা 2 মার্কের এক্সপ্লেনেশন। মাইটোকন্ড্রিয়া কেন পাওয়ার হাউস বলা হয়? কেন বলে পাওয়ার হাউস? কারণ মাইটোকন্ড্রিয়াতে এটিপি ফরমেশন হয়। মাইটোকন্ড্রিয়াতে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম থাকে, এখানে ইলেকট্রনের শাটলিং হয় এবং ইলেকট্রন থেকে এনার্জি রিলিজ হয়। সেই এনার্জির প্রভাবে আমরা জানি, এনার্জির প্রভাবে আলটিমেটলি এটিপি তৈরি হয়, এনার্জি রিলিজ হয়, এনার্জিটাই এটিপিতে কনভার্ট হয়, এটিপির সাথে এনার্জি বাইন্ড করে, ফসফেট বাইন্ড করে, এই বাইন্ডিং এ এটিপিটা জমা থাকে, তখন এটিপি তৈরি হয়, এডিপি প্লাস ফসফেট মিলে এটিপি তৈরি হয়। সো এবং এই কাজটা মাইটোকন্ড্রিয়াতে হয় বলেই মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস অফ দি সেল বলে। স্পাইনাল নার্ভ ইজ এ মিক্স নার্ভ, 3 মার্কের। আমরা জানি স্পাইনাল নার্ভ তৈরি হয় দুটো রুট ইউনাইট করে, ভেন্ট্রাল রুট, ডরসাল রুট। ভেন্ট্রাল রুটটা মোটর ইন নেচার, they contain motor fiber, dorsal root sensory in nature, contain sensory fiber. So যেহেতু নার্ভটা তৈরি হয় 2 রুট মিলে, এই জন্য নার্ভটা হচ্ছে মিক্স নার্ভ হয়ে গেল। ফরমেশন অফ দি নিউরাল টিউব, নিউরাল টিউব ফরমেশনকে বলে নিউরোলেশন। এটা হয় নিউরোএক্টোডাম থেকে আন্ডার ইনফ্লুয়েন্স অফ দি নোটোকর্ড বলে। আমরা এখানে 3 মার্ক যেহেতু ডেফিনিশন দিলাম, নিউরাল টিউবের এবার আমরা ডেরিভেটিভস গুলো লিখে দিতে পারবো, ঠিক আছে? নিউরাল টিউবের আমরা এখানে ডেরিভেটিভ লিখে দিয়ে দিব বাস। এরপরে শর্ট নোট আসছে ফাইব্রাস জয়েন্ট। ফাইব্রাস জয়েন্ট আমরা জানি 3 রকমের, এখানে ক্লাসিফিকেশন লিখবো, তার আগে একটা ডেফিনিশন দিতে পারি। যে জয়েন্টে স্কেলিটাল এলিমেন্ট গুলো ফাইব্রাস টিস্যু দিয়ে কানেক্টেড হয় সেটাকে ফাইব্রাস জয়েন্ট বলে। দ্য জয়েন্ট হোয়ার skeletal elements are connected by fibrous tissue, এটা 3 রকমের, suture, syndesmosis and gymphosis। সুচারের আমরা দুই একটা এক্সাম্পল দিতে পারি, সিন্ডেসমোসিস এর এক্সাম্পল দিব আর গম্ফোসিস এর এক্সাম্পল দিব। এগুলোর আর ক্লাসিফিকেশন দিতে গেলে বড় হয়ে যাবে, এই জন্য যাব না। প্লাসেন্টা, প্লাসেন্টাতে আমরা বলতে পারি প্লাসেন্টা is a supporting structure for the embryo or fetus. It is formed by 2 part, একটা হচ্ছে কোরিয়ন ফ্রন্ডোসাম আর একটা ডেসিডুয়া বেসালিস, দুটো মিলে প্লাসেন্টা তৈরি হয়। হিউম্যান প্লাসেন্টা হচ্ছে হিমোকোরিয়াল, প্লাসেন্টার সাথে অ্যাম্বিলিকাল কর্ড লেগে থাকে। প্লাসেন্টার ফাংশন গুলো লিখে দিব, কি কি কাজ করে প্লাসেন্টা, 3 মার্ক হয়ে গেল। দেন পেরিওস্টিয়াম নিয়ে শর্ট নোট, পেরিওস্টিয়াম নিয়ে আমরা শর্ট নোট লিখতে পারি, একটা ডেফিনিশন দিব, স্ট্রাকচার লিখবো, ফাংশন লিখবো, বাস আর একটা ছবি দিব। প্রত্যেকটা জিনিসে আমাদের ছবি দেওয়া দরকার, তাহলেই কিন্তু আমার এটার উত্তর হয়ে যাবে। এটা হচ্ছে গ্রুপ বি। গ্রুপ বি তেও আমাদেরকে 5টা প্রশ্নের উত্তর লিখতে হয়। নেম দ্য প্যারানেজাল এয়ার সাইনাস, প্যারানেজাল এয়ার সাইনাস গুলো কি কি আছে নামগুলো লিখবো একটা চার্টের মাঝে, সাইট অফ ড্রেনেজ সাইট আর ফাংশন, একসাথে সবগুলোর ফাংশন লিখবো, সাইট অফ ড্রেনেজটা লিখবো, ঠিক আছে? এগুলো নিয়ে আমার ভিডিও দেওয়া আছে, হেড নেকের ম্যাক্সিমাম ভিডিও আমার আপলোড করা আছে, দেখে নিতে পারো তোমরা যদি প্রবলেম হয়, তাহলেই হয়ে যাচ্ছে। 4 মার্কের প্রশ্ন। ইনিউমারেট দ্য এক্সট্রাঅকুলার মাসল, আমরা জানি এক্সট্রাঅকুলার মাসল আছে মোটমাট হচ্ছে 60টা, লিভেটর পালপেব্রি সুপিরিয়রিস, 4টা রেক্টাস মাসল, সুপিরিয়র রেক্টাস, ইনফিরিয়র রেক্টাস, মিডিয়াল রেক্টাস, ল্যাটারাল রেক্টাস, আর 2টা অবলিক মাসল, সুপিরিয়র অবলিক, ইনফিরিয়র অবলিক। তার মাঝে অল দ্য মাসলস আর সাপ্লাইড বাই অকুলোমোটর নার্ভ এক্সেপ্ট একটা হচ্ছে সুপিরিয়র অবলিক which is supplied by trochlear nerve and lateral rectus which is supplied by abducens nerve, হয়ে গেল nerve supply। What is pupil? Pupil হচ্ছে it is a central opening or central aperture in the iris through which anterior chamber communicate with posterior chamber, ঠিক আছে? and আমরা জানি pupil dilate করাকে বলে mydriasis and constriction of pupil is called meiosis, মায়োসিস বলে। 1 মার্কের এইটুকু লিখলেই হচ্ছে। ড্র এন্ড লেবেল দ্য ট্রান্সভার্স সেকশন অফ স্পাইনাল কর্ড এট মিড থোরাসিক লেভেল। অ্যাকচুয়ালি আমরা স্পাইনাল কর্ডের সেকশন মিড থোরাসিকেও করতে পারি, মিড সার্ভাইকেলেও করতে পারি। ম্যাক্সিমাম সময়ে মিড সার্ভাইকেলে দেখানো চায়, মিড সার্ভাইকেল লেভেলে সবগুলো ট্র্যাক থাকে, এই জন্য আমরা মিড সার্ভাইকেল লেভেলে ট্র্যাক গুলো আঁকতে গেলে মিড সার্ভাইকেলের ছবি আমরা শিখি।
আর যদি মিড থোরাসিকে ছবি আঁকতে দেয় তবে সাধারণত নিউক্লিয়ার গ্রুপগুলো দেখাইতে বলে। কিন্তু এখানে একটা ঝামেলার কোয়েশ্চন করেছে, মিড থোরাসিক দিয়ে ভেরিয়াস ট্র্যাক্টও জানতে চায়, আবার নিউক্লিয়ার গ্রুপও জানতে যাচ্ছে। নিউক্লিয়ার গ্রুপ তো আসলে দেখানো পসিবল মিড থোরাসিকে, কিন্তু ট্র্যাক দেখানো ঝামেলা, কারণ অনেক ট্র্যাক মিড থোরাসিক লেভেলে থাকেই না। শুধু এটা একটা গন্ডগোলের কোয়েশ্চন করে ফেলছে। যাই হোক, আমি এটা একটা ছবি পরে দেখাবো। গিভ দ্য বাউন্ডারি এন্ড কন্টেন্ট অফ মিডল ইয়ার ক্যাভিটি। মিডল ইয়ার ক্যাভিটির বাউন্ডারি আর কন্টেন্ট কিভাবে 3 মার্কে দেওয়া যায় এটা আমার মাথায় আসে না। কারণ হচ্ছে কন্টেন্ট না হয় আমি 3 এর মাঝে আমি কিভাবে ভাগ করব, কন্টেন্টে 1 আর বাউন্ডারিতে হাউ ইট ইজ পসিবল বাউন্ডারিতে 2। এটা একটা 10 মার্কের কোয়েশ্চন দেওয়া যায়, তাহলে স্টুডেন্টরা লিখবে কিভাবে? খুব ঝামেলা। কিন্তু 3 মার্কের মাঝে আমার 2 মার্কের মধ্যে বাউন্ডারি কিভাবে লিখবো? ছয়টা তার বাউন্ডারি। সুতরাং সংক্ষেপ করে লিখতে হবে যে এন্টেরিয়র বাউন্ডারিতে থাকে হচ্ছে 3টা ওপেনিং, টেন্সর টিম্পানি মাসলের জন্য একটা ওপেনিং, অডিটরি টিউবের ওপেনিং, আর একটা থিন প্লেট অফ বোন হুইচ সেপারেট middle ear cavity from carotid internal carotid artery. superior যে superior boundary সেটাকে বলে tegmen tympani, আর কিছু বলা যাবে না। inferior boundary তে আমরা পাবো inferior boundary তে থাকে একটা thin plate of bone which separate middle ear cavity from the internal jugular vein. However, আমি আর ডেসক্রিপশনে যাচ্ছি না। এই মিডল ইয়ার ক্যাভিটির বাউন্ডারি কন্টেন্ট এই নিয়ে আমার ইয়ারের ভিডিও দেওয়া আছে ইউটিউবের মাঝে, এখান থেকে একটু নজর দিলে হয়ে যাচ্ছে। মেনশন দ্য ডিফারেন্ট পার্টস অফ ফেরিংস উইথ এক্সটেনশন লাইনিং এপিথেলিয়াম। ফেরিংস এর ভিডিওতে এটা আছে যে ফেরিংস এর বিভিন্ন পার্ট কি, তাদের এটা ফ্লো চার্ট, মানে একটা চার্টের মধ্যেই দেওয়া পসিবল, একটা চার্ট করে লেখা যায়। পার্ট গুলো কি, তাদের এক্সটেনশন, লাইনিং এপিথেলিয়াম। তারপরে আসছে সিএসএফ এর ফরমেশন, সার্কুলেশন, অ্যাবজর্পশন। মাত্র 3 মার্ক, ভেরি শর্ট মার্ক, বুদ্ধি করে কমাই কমাই লিখতে হবে আর কি। হোয়াট ইজ চারকট আর্টারি অফ সেরিব্রাল হিমোরেজ? আমরা জানি মিডল সেরিব্রাল আর্টারির ল্যাটারাল লেন্টিকুলোস্ট্রায়াট একটা ব্রাঞ্চ আছে, এই ব্রাঞ্চটার নামই হচ্ছে চারকটস আর্টারি অফ সেরিব্রাল হিমোরেজ। যদি কোনো কারণে এই আর্টারিটা রাপচার হয় হাই ব্লাড প্রেসারের কারণে, তাহলে ইন্টারনাল ক্যাপসুলের ম্যাক্সিমাম জায়গাতে ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যায়। ব্লিডিং এর সময় ব্লিডিং হলে হেমাটোমা তৈরি হয়, হেমাটোমা প্রেসার দিবে, আলটিমেটলি বডির বিশাল এরিয়া প্যারালাইসিস হয়ে যাবে। এই জন্য এটা খুব একটা ইম্পর্টেন্ট আর্টারি। তাইলে আমরা কি বললাম? lateral lenticulostriate branch of the middle cerebral artery is called Charcot's artery of hemorrhage. 1 মার্কের জন্য আর কি লিখবো? আর কিছু লেখা লাগে না। What are the lobes of and poles of the cerebrum? আমরা জানি সেরিব্রামের পোল হচ্ছে 3টা, লোব কে কি এগুলো লিখতে হবে। ড্রয়িং লেভেল, দ্য বাউন্ডারি, এটা কিন্তু ড্রয়িং লেভেল করতে বলছে, লিখতে বলে নাই, শুধু ড্রয়িং লেভেল, বাউন্ডারি, arterial supply and 3 functional area, important যে কোনো 3টা functional area of the frontal lobe of cerebral hemisphere. cerebral hemisphere এর frontal lobe 3 ড্রয়িং লেভেল করতে হবে, arterial supplyটা দেখাতে হবে, আর functional area 3টা functional area লিখতে বলছে। নেম দ্য রিফ্রাক্টিভ মিডিয়া অফ দি আইবল। আমরা জানি আইবলে 4টা রিফ্রাক্টিভ মিডিয়া থাকে, কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, লেন্স, ভিট্রিয়াস বডি, এই 4টা নামগুলো লিখলেই হয়ে যাচ্ছে নেম। ঠিক আছে, 4টার নাম লিখবো 2 মার্ক। এটা কেমন প্রশ্ন করলো? 4টার নামে 2 মার্ক, আর হঠাৎ করে দেয় পুরো একটা বাউন্ডারির জন্য 2 মার্ক। 6 বাউন্ডারি যেখানে লিখতে হয়, মানে কোয়েশ্চন যারা করছে তারা মানে কিভাবে যে কোয়েশ্চন করে আরো একটু চিন্তা ভাবনা করা উচিত, মার্ক চিন্তা করে। Give the step of dissection of anterior triangle of the neck with its boundary. Anterior triangle এর আমরা step of dissection লিখবো, boundary লিখবো। Name the supra and infrahyoid muscle with their nerve supply. Supra 4টা, infra 4টা, নাম লিখবো আর nerve supply লিখবো। এটা যদি কারো পড়া না থাকে এখনই পড়ে নিতে অনুরোধ জানাচ্ছি। Mention the source of development of parathyroid gland. আমরা জানি 2টা প্যারাথাইরয়েড হচ্ছে সুপিরিয়র আর 2টা থাকে ইনফিরিয়র প্যারাথাইরয়েড। Superior parathyroid gland develop from the 4th pharyngeal pouch and inferior parathyroid gland develop from 3rd pharyngeal pouch. বাস সোর্স অফ ডেভেলপমেন্ট হয়ে গেল। খুবই ইজি কোয়েশ্চন এটা, এই কোয়েশ্চনটা আসলে সবার দেওয়া উচিত। Enumerate the salivary gland in our body. আমাদের বডিতে
কি কি salivary gland আছে নাম লিখতে বলছে, enumerate মানেই নাম। what are the structures present within parotid gland, parotid gland এর মধ্যে কি কি স্ট্রাকচার থাকে শুধু নামগুলো দিতে বলছে, ছবি তো অবশ্যই দিব। প্লাস হিস্টোলজিক্যাল স্ট্রাকচার, আমরা যখন প্র্যাকটিক্যাল খাতায় লিখি তখন হিস্টোলজিক্যাল স্ট্রাকচারের ছবি এঁকেছিলাম। প্যারোটিড গ্ল্যান্ড একটা পিওর সেরাস টাইপ অফ গ্ল্যান্ড, সুতরাং শুধু সিরাস অ্যাসাইনই থাকবে, কোনো প্রকার ডেমিলিউন থাকবে না, এইভাবে একটা ছবি আমরা রাখবো। হোয়াট ইজ মামস, প্যারোটিড গ্ল্যান্ডের ইনফেকশন যদি হয় স্পেশালি মামস ভাইরাস দিয়ে, সেটার নামই হচ্ছে মামস ডিজিজ। এটা একটা ডিজিজ, মামস একটা রোগের নাম, যেটা হয় প্যারোটিড গ্ল্যান্ডের ইনফ্লামেশনের কারণে বা ইনফেকশনের কারণে, এটা মামস ভাইরাসের কারণে হয়ে থাকে। এই এক মার্ক দিয়ে এইটুকু লিখলেই হয়ে যাচ্ছে। শর্ট নোট পারতপক্ষে অ্যাভয়েড করতে বলি, কারণ শর্ট নোটের কোনো মা বাপ নাই কতটুকু লিখতে হবে, না পারতে শর্ট নোট লেখা উচিত, কারণ অনেক কিছু লিখতে হয়। হাউএভার স্কাল্প, স্কাল্প নিয়ে শর্ট নোট 3 মার্কের, তাইলে আমরা স্কাল্পের একটা ডেফিনিশন দিতে পারি, এক্সটেনশন দিতে পারি, আর লেয়ার গুলো ইন শর্ট লেয়ার গুলো লিখতে পারি। আর্টারিয়াল সাপ্লাই বা ভিনাস ড্রেনেজ এগুলো লেখার বা নার্ভ সাপ্লাই লেখার কোনো রাস্তাই নাই। 3 মার্কে আমি কত লিখবো? ঠিক আছে, আমরা লিখবো কি, একটা ছবি তো দিবই, সাথে একটা ডেফিনিশন, এক্সটেনশন, লেয়ার গুলো লিখবো স্কাল্পের। পাইরিফর্ম ফসা, পাইরিফর্ম ফসা নিয়ে মাত্র 2 মার্ক, সো একটা ডেফিনিশন দিব, বাউন্ডারি দিব, আর ইম্পর্টেন্স দিব। ডেফিনিশন দিব, এটাও আমার ভিডিওতে আছে, পাইরিফেরিংস এর ভিডিওতে পাইরিফর্ম ফসা নিয়ে, সেখানে কেউ দেখতে পারো। দেন কর্পাস ক্যালোসাম, কর্পাস ক্যালোসাম হচ্ছে একটা কমিসুরাল ফাইবারের বান্ডল which connect to cerebral hemisphere। কর্পাস ক্যালোসামের একটা ডেফিনিশন দিব, তারপর 2 মার্ক মাত্র। তার লেংথ হচ্ছে 10 সেন্টিমিটার, তার পার্টস গুলো আমরা লিখবো পার্টস। পার্টস হচ্ছে রস্ট্রাম, জেনু, ট্রাঙ্ক বা বডি, স্প্লিনিয়াম, এই 4টা পার্ট লিখে দিব কর্পাস ক্যালোসামের। এন্ড ফাইনালি কর্পাস ক্যালোসামের ফাংশন লিখবো। ও ফাইবার, ফাইবারও লিখতে পারি, 4 রকমের ফাইবার কর্পাস ক্যালোসামে পাওয়া যায়। একটা হচ্ছে ফোরসেপস মেজর, ফোরসেপস মাইনর, তারপরে টেপিটাম, আর রেডিয়েশন অফ দি কর্পাস ক্যালোসাম। 4 রকমের ফাইবার কর্পাস ক্যালোসামে পাওয়া যায়। কর্পাস ক্যালোসামের কাজ কি? একটা হচ্ছে দুই ব্রেইনকে কানেক্ট, দুটো সেরিব্রাল হেমিস্ফিয়ারকে কানেক্ট করে রাখে আর লার্নিং এ হেল্প করে। কর্পাস ক্যালোসাম হেল্পস ইন লার্নিং প্রসেস। এই দুটো কথা অ্যাটলিস্ট আমরা লিখতে পারবো। তো এইভাবেই আমরা উত্তর দেই। একটা কথা হচ্ছে যে অনেক সময় কোনো প্রশ্নের কোনো অংশ হয়তো আমাদের জানা নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে আমরা কি করব? আমার টার্গেট থাকবে 100% কোয়েশ্চন আনসার করা, এইটা আমার ফার্স্ট টার্গেট, যে আমি কোনো 1 মার্কও ছেড়ে আসবো না, সব লিখে আসবো যা পারি। আমি গরুর রচনা লিখতে গিয়ে যদি নদীর রচনা লিখি বা নদীর রচনা লিখতে গিয়ে গরুর রচনা লিখি, তা আমাকে লিখতে হবে, কোনো মার্ক ছাড়া কোনো জায়গা বাদ দিতে পারবো, তাইলে না পরে কি হবে, এক্সামিনার আর নাম্বার দেওয়ার কোনো জায়গা পাবে না। এই জন্য কিছু না কিছু লিখতে হবে, সব মার্ক আমরা যাতে। এবং কোনো অংশ যদি কারো না জানা থাকে, কোন একটা লেজ হয়তো আমি জানি না বা কিভাবে শুরু করব, সেই ক্ষেত্রে আমাদের হলে ইনভিজিলেটর থাকে বা হল সুপার থাকে যারা, তাদের একটু হিন্টস হেল্প চাওয়া যেতে পারে। তারা তো হয়তো পুরো প্রশ্নটার বলে দিবেন না, তারা একটু ধরিয়ে দিবেন যে এইটুকু তোমার এখানে লিখতে হবে, সে তুমি তারপরে তোমার লিখে ফেলবা। সো আমার কথা হচ্ছে, আমরা যখন কোনো কোয়েশ্চন বুঝবো না তখন আমরা ইনভিজিলেটরের হেল্প নিব। ইনভিজিলেটররা সাধারণত লেকচারাররা থাকে, তাদের হেল্প নিব বা হল সুপারের হেল্প নিব, কিন্তু তাও অন্যদের সাথে কথা বলবো না। রিটেন লেখার সময় কখনো আমরা ডান বামে তাকাবো না, কারো হেল্প নিব না, এটা কিন্তু ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট করে, এটা করা যাবে না। স্যারদেরকে আমরা ডাকবো দরকার পড়লে, কিন্তু তবুও পাশের কারো বা উল্টে উল্টে পিছনের টেবিলে কারো দেখার চেষ্টা করব না, ঠিক আছে? কোনোভাবে আমাদের ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট করা যাবে না। আর 100% কোয়েশ্চন আনসার করতে হবে। তারপরে হচ্ছে কোয়েশ্চন গুলো সুন্দরভাবে শুরু করা শেষ করা বোঝাতে হবে। একটা লেস থেকে আমরা আরেকটা লিখবো না, বাম দিকে মার্জিন রাখবো, উপরের দিকে মার্জিন রেখে আমরা উত্তর করব, ঠিক আছে? ইনশাল্লাহ সবার পরীক্ষা অনেক ভালো হবে। কারণ হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে আগে যে কোয়েশ্চন গুলো করতো সেগুলো কোয়ালিটি অত ভালো থাকতো না, কিন্তু বর্তমানে রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটি হওয়ার পর থেকে
কোয়েশ্চনের স্ট্যান্ডার্ড অনেক বেড়ে গেছে, অনেক ভালো ভালো কোয়েশ্চন করেন, অনেক সুন্দর সুন্দর কোয়েশ্চন করেন ওনারা। সো টিপিক্যাল কোয়েশ্চন করেন যেগুলো পরীক্ষায় সব সময় আসে। আর এবার যেহেতু একটু করোনার বিষয়, সো আশা রাখি প্রশ্নগুলো সহজই করা হবে। সবার জন্য আমার দোয়া থাকলো, সবাই ভালোভাবে পরীক্ষা দিবে। সো শেষ করার আগে আমি এখানে স্পাইনাল কর্ডের একটা সেকশন, এখানে নিউক্লিয়ার গ্রুপগুলো দেখাচ্ছি। প্রথমে আমরা দুটো ভাগে ভাগ করে নিচ্ছি এইটা দিয়ে। এটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বক্স করে দিলাম। বক্সের সামনের অংশটুকু ভেন্ট্রাল কলাম, পিছনে ডরসাল কলাম, আর মাঝখানে ইন্টারমিডিয়েট রিজিয়ন। এখন আছি ভেন্ট্রাল কলামের মাঝে। এই ভেন্ট্রাল কলামটা মোটর কলাম। এখানে কি কি নিউক্লিয়াস পাওয়া যায়? এইটার নাম হচ্ছে, এই নিউক্লিয়াসটা মিডিয়ালি আছে, মিডলাইনের কাছে এবং ভেন্ট্রালি, সো ভেন্ট্রোমিডিয়াল নিউক্লিয়াস। এটা হচ্ছে ডরসোমিডিয়াল নিউক্লিয়াস। তাইলে আমি ভেন্ট্রাল কলামে মিডিয়ালি দুটো নিউক্লিয়াস পেয়েছি, ভেন্ট্রোমিডিয়াল, ডরসোমিডিয়াল। এবার ল্যাটারালি যাব। ল্যাটারালি আমি তিনটা নিউক্লিয়াস পাবো। একটা হচ্ছে ল্যাটারাল প্লাস ভেন্ট্রাল, তাহলে একটা ভেন্ট্রোল্যাটারাল, দিস ওয়ান ভেন্ট্রোল্যাটারাল। দেন এটা হচ্ছে ডরসোল্যাটারাল, তার পিছনে এটা হচ্ছে রেট্রোডরসোল্যাটারাল নিউক্লিয়াস। এবার আমি যাব সেন্ট্রাল রিজিয়নে। সেন্ট্রাল রিজিয়নে দুটো নিউক্লিয়াস পাবো, দুটা না আসলে তিনটা নিউক্লিয়াস পাবো। কি কি? এখানে দুটো দেখানো আছে কিন্তু অ্যাকচুয়ালি তিনটা নিউক্লিয়াস পাওয়া যায়। একটা হচ্ছে ফ্রেনিক নিউক্লিয়াস, স্পাইনাল অ্যাক্সেসরি নিউক্লিয়াস, আর একটা লাম্বোসেক্রাল নিউক্লিয়াস। তো এই নিউক্লিয়াস গুলো আমরা পাবো হচ্ছে ভেন্ট্রাল কলামে। ওই যে পরীক্ষায় একটা কোয়েশ্চেন আসছিল, স্পাইনাল কর্ডের থোরাসিক রিজনের সেকশন আঁকো, কে কে নিউক্লিয়ার গ্রুপ থাকে সেটা লেখো। তা আমি ভেন্ট্রাল কলামে মোটমাট 1 2 3 4 5 6 8টা নিউক্লিয়ার গ্রুপ বলেছি। কিন্তু এগেইন দেখাচ্ছি আমি, এটা হচ্ছে মিডিয়ালি, সো ভেন্ট্রোমিডিয়াল, ডরসোমিডিয়াল। এটা হচ্ছে ভেন্ট্রোল্যাটারাল, ডরসোল্যাটারাল, রেট্রোডরসোল্যাটারাল। আর সেন্ট্রাল রিজিয়নে আছে ফ্রেনিক নিউক্লিয়াস, স্পাইনাল অ্যাক্সেসরি নিউক্লিয়াস, আর একটা থাকে লাম্বোসেক্রাল নিউক্লিয়াস। এবার যাব ইন্টারমিডিয়েট রিজিয়ন। এই জায়গাটাকে হচ্ছে ইন্টারমিডিয়েট রিজিয়ন। এখানে দুটো নিউক্লিয়ার গ্রুপ আছে, একটা ইন্টারমিডিও মিডিয়াল আর একটা ইন্টারমিডিও ল্যাটারাল গ্রুপ। ইন্টারমিডিও ল্যাটারাল দুটো গ্রুপ আছে। এবার যাব ডরসাল কলামে। এখানে আমরা মোটমাট 4টা নিউক্লিয়ার গ্রুপ পাবো। প্রথমে এইটুকু হচ্ছে সাবস্টেনশিয়া জিলাটিনোসা, এই নিউক্লিয়ার গ্রুপটার নাম সাবস্টেনশিয়া জিলাটিনোসা। দেন নিউক্লিয়াস প্রোপ্রিয়াস, এই বড় নিউক্লিয়াসটার নাম নিউক্লিয়াস প্রোপ্রিয়াস। তারপরে পাবো এটার নাম হচ্ছে নিউক্লিয়াস থোরাসিস, কেউ বলে নিউক্লিয়াস ডরসালিস, কেউ বলে ক্লার্কস কলাম। তাহলে এই নিউক্লিয়াসটা তিনটা নাম বলেছি, নিউক্লিয়াস থোরাসিস অর নিউক্লিয়াস ডরসালিস অর ক্লার্কস কলাম, এই হচ্ছে এই নিউক্লিয়াসটার নাম। এন্ড ফাইনালি আরেকটা নিউক্লিয়াস আছে, এইটা এর নাম হচ্ছে ভিসেরাল এফারেন্ট নিউক্লিয়াস। সুতরাং স্পাইনাল কর্ডের সেকশনে আমরা এই মোটমাট এখানে 8টা 9 10 11 12 13 14টা নিউক্লিয়াস আমরা পাই টোটালি স্পাইনাল কর্ডের সেকশন করলে। সো এই আমার আজকের ভিডিও এই পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মি এন্ড ফর ওয়াচিং মাই চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল We Like Anatomy by clicking this bell icon, and please share the content with your friends and give a like and comment in the comment section of my YouTube video. So take care and goodbye.